This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH শ্রীনগরে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে, সেখানে খেলবে পাকিস্তান আর ইংল্যান্ড। এই অবধিও তাও ভাবা যেত পাকিস্তানেরও কে খেলবেন? বিরাট কোহলি। কেন? কারণ তখন আর ভারতের অস্তিত্ব থাকবে না। এই হচ্ছে পাকিস্তানের স্বপ্ন। পাকিস্তান এখন এই ধরনের ভিডিও ঘরে ঘরে চালানো হচ্ছে, আসলে মগজ ধলাই করা হচ্ছে। গাজওয়াতুল হিন্দ বা ভারত দখলের যুদ্ধ এই বলে আস্তে লোকজনকে আস্তে আস্তে তাতিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ পা কাঁপছে, মনোবল ক্রমশ তলানিতে পৌঁছচ্ছে এবং পাকিস্তান জানে এই পরিস্থিতির সৃষ্টি তারা করেছে। এই মুহূর্তে যারা পাকিস্তান চালাচ্ছে তারা এই পরিস্থিতিটা জেনে বুঝে করেছে। কারণ এই বলে না, মানুষ যখন চায় খাদ্য, সীমান্তে বাজে যুদ্ধের বাদ্য। এই হচ্ছে তাই। ওরা জানে যে এই মুহূর্তে দেশের মানুষের হাতে খাবার তুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। এবার তো মানুষজন তাদের আক্রমণ করবেন। তাই ভারতকে অস্থির করে ভারতের সীমান্ত অস্থির করার চক্রান্ত করছে। এবার সেটা করে যেটা তারা চাইছিল, হয়তো সেটা খানিকটা হয়েছে। উত্তেজনা দেখা দিয়েছে, লোকজনের নজর সেদিকে ঘুরেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে যে হাঁটু কাঁপতে শুরু করেছে। ভারত যে এরকম চট জলদি এরকম কঠোর ব্যবস্থা নেওয়ার দিকে এগোনোর দিকে একটা ইঙ্গিত দিয়ে বসবে, এতটাও তো তারা ভাবেনি। তাই এখন মনোবল বাড়াও এই সমস্ত দিয়ে ভাবা যায়। কত বড় মানে নিজেদের সম্পর্কে এটা যে তাদের কত বড় একটা অনাস্থা নিজেদের দেশের শক্তি সম্পর্কে, এটা হচ্ছে তার প্রমাণ। নিজেদের টিমকে দিয়ে যে কিছু হবে না, যেরকম নিজেদের রাজনীতিক বা নিজেদের সেনাকে দিয়ে কিছু হবে না, সেটা প্রত্যেক পাকিস্তানি বোধহয় মনে মনে বিশ্বাস করে। আর সেই জন্যেই এখন এই ভাড়া করে ভারতীয়দের নিয়ে গিয়ে এখন তারা নিজেরা সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে। বালাকোটে বিমান হারার পর থেকেই কিন্তু এই ধরনের প্রলাপ বকছে পাকিস্তান। আর এখন আরেক দল যোগ দিয়েছে তাতে, বাংলাদেশ। খেয়াল করে দেখুন, বাংলাদেশও ঠিক একইভাবে ভারতের মানচিত্র বদলে সেগুলো ভিডিও করে ওই উস্কানিমূলক প্রচার করছে। সব খাতায় কলমে, আসল জায়গায় কিছু হবে না, ওগুলো যে কষ্ট কল্পনা। ওই বলে না, স্বপ্নে যখন রাঁধবো তখন বিরিয়ানিতে বেশি করে ঘি ডালি, সেই করছে ওরা। সব স্বপ্ন, সেগুলো কখন যে দুঃস্বপ্নে পরিণত হবে সেই ভয়টাও তো মনের মধ্যে রয়েছে। দেখুন, এতদিন কেউ গ্রাহ্য করেননি, আমরাও গ্রাহ্য করিনি, বিশ্বাস করেছি সব দেশের মানুষ, সাধারণ লোক এ সমস্ত বিষয়ের মধ্যে থাকে না, এগুলো রাজনীতিকদের চাল। কিন্তু এখন চারপাশে যা হচ্ছে তাতে তো আর এই বিশ্বাসটাও থাকছে না। বাংলাদেশ আর পাকিস্তান, তাদের নেতারা, তাদের কর্তারা যদি আমাদের দেশকে হিন্দু মুসলিমে ভাঙার নোংরা খেলায় মাতেন, তাহলে তাদের সবাইকে তো সমুচিত জবাব দেওয়ার খুব প্রয়োজন আছে। তখন এদের আর আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে ওয়াকফ আগ্রাসনে বাংলাদেশ মদদ দিয়েছে বলে আগেই সন্দেহ করা হচ্ছিল। আর পাক মদতপুষ্ট জঙ্গিরা এই পেহেলগাঁওতে যেভাবে ধর্ম বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে, তার মধ্যেও তো একটা গূঢ় উদ্দেশ্য, একটা নোংরা উদ্দেশ্য ছিল। কিন্তু একটা কথা কি তারা ভেবেছে? যারা ইসলামের নামে হিংসা ছড়াচ্ছে, ইসলামী মানুষজন, ইসলামী বিশ্ব তাদের কি চোখে দেখে? সন্ত্রাসবাদী হিসেবে দেখে। পাকিস্তান কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে ইসলামী ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ড পাকিস্তানকেই তো ইসলামী বিশ্বের কাছে খলনায়ক করে দিয়েছে। সেটা কি তারা এখন বুঝতে পারছে?
সৌদি আরব থেকে কাতার, ইরাক থেকে জর্ডান, সবাই এসে এখন ভারতের পাশে দাঁড়িয়েছে। এবং এর জন্য ভারতকে কোনো রকম কোনো কূটনীতি করতে হয়নি, আলাদা করে কোনো বক্তব্য রাখতে হয়নি। ওই পেহেলগাঁওয়ে করতে গিয়ে তারা যা কাণ্ডটা করেছে, যেভাবে মানবতাকে হত্যা করেছে, পেহেলগাঁওয়ের সেই ভয়াবহ দৃশ্যই মানবিক বোধ জাগিয়ে দিয়েছে এই দেশগুলোর মধ্যে। এবং তাই জন্য এই দেশগুলো স্বতঃস্ফূর্তভাবে এখন ভারতকে সমর্থন করছে। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। টেলিভিশন স্ক্রিনে ইংরেজিতে যে নিন্দা বিবৃতি দেখছেন সেটা আফগানিস্তানের তালিবান আমির শাহী, যে তালিবানকে ব্যবহার করে কাশ্মীরে ভারতকে নাজেহাল করে তোলার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। পেহেলগাঁও হামলার সময় মোদি ছিলেন সৌদি আরবে। মক্কা মদিনার দেশে খবর পৌঁছায় কিভাবে ধর্ম বেছে বেছে পর্যটকদের হত্যা করা হয়েছে। যারা কলেমা পড়তে পারেননি তাদের মাথায় গুলি করা হয়েছে। এই বর্ণনা শুনে নিন্দায় ফেটে পড়েন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। As I said, the recent terror attacks in Kashmir were discussed, and His Royal Highness Crown Prince conveyed his condolences. Both the leaders strongly condemned this terror attack. His Royal Highness also offered any help that can in this regard. সৌদি আরব কেন্দ্রিক এনজিও মুসলিম ওয়ার্ল্ড লীগও পেহেলগাঁওতে জঙ্গি হানার নিন্দা করেছে। কাতার জানিয়েছে তারা যে কোনো হিংসা, সন্ত্রাস ও অপরাধের বিরোধী। ইরাক পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানাকে জঘন্য আখ্যা দিয়েছে। জর্ডন সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে ভারতকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনকি আরব দেশের সংগঠন আরব লীগও পেহেলগাঁওয়ে গণহত্যার নিন্দা করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে হামলার ঠিক আগে ইসলামী বিশ্বকে কাশ্মীর নিয়ে খেপিয়ে তোলার চেষ্টা করেছিল পাকিস্তান। 19 থেকে 22 এপ্রিল পাকিস্তানে ছিলেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বিশেষ দূত। তার কাছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে ইসলামাবাদ। কিন্তু তারপরেই পেহেলগাঁওয়ে গণহত্যা। পাকিস্তানকে ইসলামী বিশ্বের কাছেই অপরাধী করে তুলেছে এই ঘটনা। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে রাষ্ট্রপুঞ্জের আচরণ, যারা এই ভয়াবহ হত্যালীলার পরেও শান্তির পরামর্শ দিচ্ছে। We very much appeal to both the governments of Pakistan and the government of India to exercise maximum restraint and to ensure that this situation and the developments we've seen do not deteriorate any further. আরব লীগ যে ঘটনার নিন্দা করছে, রাষ্ট্রপুঞ্জ তাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। অবশ্য বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থানের পরেই রাষ্ট্রপুঞ্জের মুখোশ খুলে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক স্বীকার করে নিয়েছিলেন অভ্যুত্থানের সময় বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছিলেন তিনি। কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে গিয়েছিলেন। মোহাম্মদ ইউনুসের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প দেখতে, কিন্তু বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে একটিও শব্দ খরচ করেননি। এমন রাষ্ট্রপুঞ্জ পেহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেবে, এটা ভারতও আশা করে না। এই রাষ্ট্রপুঞ্জের মতো অপদার্থ সংগঠন নিয়ে সত্যি কথা বলতে কি ভারত অন্তত এখন আর মাথা ঘামায় না, কারণ তাদের উদ্দেশ্য কি, তাদের মুখ কি, তাদের মুখোশ কি, সব আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যে জায়গাটার উপর ভরসা করেছিল পাকিস্তান, তাদের সম্পর্কে তাদের নিজেদের ভুল কি কেটেছে? তারা তো ভেবেছিল যে কোনোভাবে এই কাশ্মীরকে কেন্দ্র করে তারা ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ছকটা সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবে। পেরেছে? আজকে কাশ্মীরের ওই শুরুর যে ছবিটা দেখছিলেন, আপনাদের পরিষ্কার করে আবার দেখাচ্ছি কাশ্মীরের এই ছবিটা দেখুন। এইখানে যে ছবিটা রয়েছে না, এখানে দেখা যাচ্ছে যে একদিক থেকে ওই পেহেলগাঁওয়ে, ওই শ্রীনগরে হিন্দুরা তারা মিছিল করছেন, আরেক দিক থেকে মুসলিমরা মিছিল করছেন। তারপর সে দুটো মিছিল মিশে যাচ্ছে এবং মিশে গিয়ে সেখান থেকে সমবেতভাবে কি আওয়াজ উঠছে জানেন? একটাই আওয়াজ উঠছে,
পাকিস্তান মুর্দাবাদ। এইটা কি তারা ভাবতে পেরেছিল? নিজেদের লোকেদের চোখে তারা এরকম ভিলেন হয়ে যাবে? বাপ বাপ কেউ ছাড়ে না, এটা বোধহয় তাদের মাথায় নেই। আর এই ইসলামী ঐক্য দেখে মোহাম্মদ ইউনূসও ঢোক গিলে ভারতকে এখন সমবেদনা জানাচ্ছেন। পশ্চিমী বিশ্বের অনেক দেশ এখনো ধৃতরাষ্ট্র সেজে বসে আছে, থাকবে আমরা জানি। যেমন কানাডা, তারা দ্বিতীয় পাকিস্তান। পাকিস্তান ইসলামী সন্ত্রাসকে লালন পালন করে, আর কানাডা তারা খালিস্তানি সন্ত্রাসকে লালন পালন করে। অথচ কানাডা একটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আগেই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, তিনিও সহযোগিতার যাবতীয় বার্তা দিয়েছেন। সুতরাং আমরা কানাডা নিয়ে ভাবছি না। তুলসি গ্যাবার্ড এই ২৬ জন হিন্দুকে খুন করার কথাটা বিশেষভাবে উল্লেখ করেছে। ফলে বুঝতে পারছেন, এপাশে বড় শক্তি, ওপাশে ইসলামিক শক্তি, সবাই ভারতের পাশে। কারণ সংঘাতটা ধর্মের নয়, সভ্যতা বনাম বর্বরতার। যেমন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তিনি এখন তেল নির্ভরতা কাটিয়ে অন্য আয়ের উৎস খোঁজার চেষ্টা করছেন, পুনর্ব্যবহার্য শক্তির দিকে জোর দিচ্ছেন, দেশটাকে অন্যভাবে সাজাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন শুধু তেল বেচে আর বেশি দিন চলবে না, এবং তারই যে অন্য পথে হাঁটা, একটা বিকল্প ভাবনা চিন্তা, সেখানে সৌদির সঙ্গে ভারতের পার্টনারশিপ রয়েছে। হাতে হাত মিলিয়ে পথ চলার কথাবার্তা চলছে। মানে বুঝতে পারছেন, ধর্মের গণ্ডি অতিক্রম করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সৌদির যুবরাজ, এবং সেখানে তিনি কাকে পাশে চাইছেন? ভারতকে। পাকিস্তানের আপত্তি অগ্রাহ্য করে কাশ্মীরে বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। সন্ত্রাসে কাশ্মীরের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আরবে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারও উন্নতির পথে এগোতে চায়। ওই পাকিস্তানের ধর্মান্ধ সন্ত্রাস তাদের পছন্দ নয়। স্বাভাবিকভাবেই তারা পাকিস্তানের তুলনায় ভারতকে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করে। বাকি বন্ধু দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগাযোগ করেছেন। পাকিস্তানের যোগসাজশে যা যা প্রমাণ রয়েছে ভারতের হাতে, সেগুলো সব ওই বাইরের দেশগুলোর সামনে তুলে ধরা হয়েছে। এবার এগুলো হয়েছে কেন? যারা স্বতঃস্ফূর্তভাবে ভারতের পাশে আছেন, থাকার কথা, পরিস্থিতিটাই সেরকম। তারপরেও এই যে তাদের সামনে পাকিস্তানের ব্যাপারে সমস্ত প্রমাণ তুলে ধরা হচ্ছে, তার কারণ ভারত যে পদক্ষেপই নিক তা যে নিতান্ত নিরুপায় হয়ে নিচ্ছে, এই বার্তাটা বিশ্বের কাছে দিয়ে রেখেছে ভারত। এবং এটা একটা ব্যবস্থা নেওয়ার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? যে কোনো পদক্ষেপের আগে গোটা দেশকে কনফিডেন্সে নিয়ে নেওয়া, গোটা দেশকে এক সূত্রে বেঁধে ফেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল বিহারের মধুবনীতে ঘোষণা করেছেন যে 140 কোটি ভারতবাসীর শক্তিকে সঙ্গে নিয়ে তিনি পদক্ষেপ করবেন। আর কাল একটা যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেই শক্তি সেখানে কেন্দ্রীয় সরকার পেয়ে গেছে। কারণ সবাই এক সুরে সরকারের পাশে থেকেছেন। যে প্রশ্নগুলো উঠেছে, যে খামতির কথা উঠেছে, সরকার সেগুলো স্বীকার করে নিয়েছে। পহেলগাঁওতে কেন্দ্রীয় গোয়েন্দাদের ব্যর্থতা, নিরাপত্তার ফাঁক ফোকর, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। ওই সর্বদল বৈঠকে কেন্দ্র পহেলগাঁওতে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তার গাফিলতির কথা স্বীকার করে নেয়, কিন্তু এটাও জানিয়েছে ওই পিকনিক স্পট আসলে বন্ধ থাকার কথা, অমরনাথ যাত্রার আগে সেটা খোলার কথা। কিন্তু এক ট্যুর অপারেটর নাকি নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে পর্যটকদের সেখানে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর অজান্তেই ওই 20 এপ্রিল পিকনিক স্পটটা খোলে। এবার 20 তারিখ খুললো, 22 তারিখ সেখানে জঙ্গি হানা হলো। এরপর ওই সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী তাদের না জানার অজুহাতটা হয়তো খাটে না, কিন্তু সেখানে যে গাফিলতি ছিল, সেখানে যে ফাঁক ছিল, সে তো স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু এটাও তো তার সঙ্গে ভাবতে হবে, যেটা বন্ধ থাকার কথা সেটা 20 তারিখ খুললো আর 22 তারিখ জঙ্গিয়ানা হয়ে গেল। তার মানে নিরাপত্তা বাহিনী যেখানে টুরিস্ট স্পট খোলার কথা জানতো না, জঙ্গিদের কাছে সেই খবর ছিল। অন্তর্ঘাত ছাড়া এটা হয় নাকি? আর এটা জানার পর কাশ্মীরে 355 ধারা প্রয়োগের পরামর্শ কে দিয়েছেন জানেন? আসাদউদ্দিন ওয়াইসি।
রাহুল গান্ধীর থেকে সকলে এক স্বরে দেশের জন্য কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সব থেকে দামি পরামর্শটা দিয়েছেন ওই মিম সাংসদ আসাদুদ্দিন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করেই পাকিস্তানের সর্বনাশ কিভাবে করা যায় তার পরামর্শ দিয়েছেন ওয়াইসি। दूसरा, अगर आप यूनाइटेड नेशन का आर्टिकल 51 पढ़ेंगे, ये हम किसी स्टेट को दूसरे स्टेट के खिलाफ सेल्फ डिफेंस में एक्शन लेने का इख्तियार देता है और उसमें एक वर्ड है बेलिजेंट रिप्राइजल्स, इसको हम इस्तेमाल करना चाहिए, मैंने कहा। चौथी बात यह है कि इंटरनेशनल लॉ इस बात की इजाजत देता है कि हम नेवल और एयर ब्लॉकेट करें पाकिस्तान के सेल्फ डिफेंस में और सैंक्शंस लगाए पाकिस्तान के ऊपर, खास तौर से आर्म्स सेल्स में। দেখুন, বিরোধী নেতাদের মধ্যে প্রথম ওয়াইসি প্রকাশ্যে বলে দেন যে হিন্দু বেছে বেছে হত্যা করা হয়েছে, হিন্দুদের হত্যা করা হয়েছে। এটা বলতে অনেকের মুখ কাঁপছিল, কিন্তু ওয়াইসি কোনো ডাকঢাক করেননি। পরিষ্কার বলে দিয়েছেন কালেমা পড়তে বলা হয়েছিল, খুন করা হয়েছিল। বাকিরা তখনও সংশয়ে ছিলেন। ভেবে দেখুন, ওয়াইসি কট্টর উগ্র ইসলামিক রাজনীতি করেন। হায়দ্রাবাদ লোকসভার 3টে বিধানসভায় তার পাকা সিট, এর বাইরে তার কিছু পাওয়ার নেই, কিছু হারানোর নেই। পুরোটা তার ওই ইসলামিক একটা বক্তব্য নির্ভর রাজনীতি। তারপরেও তিনি নির্দ্বিধায় যা সত্যি সেটা বলে দিয়েছেন। তারপরে কোথাও গিয়ে এটা তার কাছে অন্যায় মনে হচ্ছে, কি লেভেলের ভাবতে পারছেন? তারপর বাকিরা বলছেন। গতকাল ওয়াইসির অন্য কর্মসূচি ছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বলেন যে যত দেরি হোক না কেন তিনি যেন দিল্লি পৌঁছন এবং তিনি যেন ওই সর্বদল বৈঠকে যোগ দেন। দিল্লি রওনা হওয়ার আগে ওয়াইসি নিজেই সে কথাটা জানিয়েছিলেন। এবার কেন অমিত শাহ বিশেষভাবে তাকে যেতে বলেছিলেন সেটা তো বোঝাই গেল। রাষ্ট্রপুঞ্জের ওই সংবিধানের ধারা দেখিয়ে ওয়াইসি বুদ্ধি বাতলে দিয়েছেন। আত্মরক্ষার দোহাই দিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে যা খুশি তাই করতে পারে। বেলিজারেন্ট রেপ্রাইজাল বা ইটের বদলে পাটকেল কথাটা ওয়াইসি বলেছেন। আর আত্মরক্ষায় পাকিস্তানের আকাশ সীমার জলসীমা ভারত ব্লক করে দিতে পারে সেই বুদ্ধিও দিয়েছেন। আজ সকাল থেকে হায়দ্রাবাদে কালো ব্যাজ বিলি করেছেন তিনি। শুক্রবারের নামাজে বিশেষ প্রার্থনা হচ্ছে শহীদদের নামে মসজিদে মসজিদে। ভাবছেন তো কি আশ্চর্য, তাই না? দিন চারেক আগেও ওয়াকফ আইনকে রুখতে ওয়াইসি কেন্দ্রের বিরুদ্ধে আইনের পেঁয়াজ ভাজছিলেন, আর এখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রকেই বুদ্ধি যোগাচ্ছেন। কদিন আগে শুক্রবারের নামাজের পর ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, আর এখন হিন্দু শহীদদের জন্য মসজিদে মসজিদে শোক প্রকাশ হচ্ছে। এটাই তো ধর্মের আসল রূপ এবং এটাই ভারতের শক্তি, যে শক্তিটা কোথাও গিয়ে ওই বিদেশি শক্তিগুলো পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্র যেখানটায় আঘাত হানতে চাইছে, ভারতকে নাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। এবার এই যে আবার বলছি, এই প্রত্যেকটা ধাপ কিন্তু একটা দিকেই ইঙ্গিত করছে। ভারতের অভ্যন্তরীণ শক্তি এবং বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক সেটা ক্রমশ মজবুত হচ্ছে এবং ভারতকে আরও একটা বড় সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোতে দিচ্ছে। দেখুন, অনেকেই ভাবছেন আরে দুদিন হয়ে গেল এখনো কিছু হলো না, এই ছেলের হাতের মোয়া নাকি? যা করার ধাপে ধাপে হচ্ছে, হবে গুটি সাজিয়ে তবে না হবে। দুমদাম করে তো এই সমস্ত জিনিস করা যায় না। এমন কিছু করা যায় না যেখানে উন্মাদের মতো এগিয়ে গিয়ে ভারত নিজের মুখ পোড়ালো। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কিছু বন্দোবস্ত করে করতে হয়, কিন্তু সেটা করার যে ইঙ্গিত রয়েছে এগুলো ওই জন্যই যখন সীমান্তে সেনা সমাবেশ বাড়ছে, যখন রাফাল মিগ উঠতে শুরু করেছে, যখন রণতরীর থেকে কামান দাগা শুরু হয়েছে, মিসাইল ছুটছে, তখন আপনাদের সামনে এই যে পরিস্থিতিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, যে পরিস্থিতিটা আস্তে আস্তে একটা দিকে ইঙ্গিত করছে, সেটা আমি বিশ্লেষণ করে আপনাদের শোনাচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকে ফোন করেছেন, জানেন তো? যে রাজ্যে যত পাক নাগরিক হয়েছেন সকলে যাতে ভারত ছেড়ে চলে যায় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।
আর তার সাথে কি বলা হয়েছে জানেন? পাকিস্তান থেকে সমস্ত ভারতীয়কে ফিরিয়ে আনতে বলা হয়েছে। শুধু ভারত না, পাকিস্তান সম্পর্কে এই একই কথা তো বলেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তিনিও তো রাশিয়ান নাগরিকদের বলে দিয়েছেন যে পাকিস্তানে যেও না, এখন ভারত ব্যবস্থা নিতে চলেছে। ফলে পাকিস্তানের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা পরিষ্কার করে দিচ্ছে এই প্রত্যেকটা পদক্ষেপ। দেখুন, যুদ্ধ হবে কি হবে না, হলে সেটা কি লেভেলের হবে, ভারত কিভাবে প্রত্যাঘাত করবে, এগুলো সব ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু সরকার আর বিরোধী যেভাবে এক হয়ে গেছে, যেভাবে দেশের সমস্ত শক্তি, বিদেশি বন্ধু সবাই একজোট হয়েছেন ভারতের পাশে, তাতে যুদ্ধ পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জো নেই। হাসিমারা এয়ারবেসে ওই মিগ, রাফায়েল সব কিছুর মহড়া শুরু হয়ে গেছে। মহড়ার নাম আক্রমণ। অস্ত্রবিরতি উঠে যাওয়ার পর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বাংকারগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু হয়ে গেছে। আর সেই সঙ্গে এক পা করে পুরো চারপাশ থেকে এই জঙ্গিদের ঘিরে ধরে এই গোটা কাশ্মীর থেকে জঙ্গি মুক্ত করার যে অভিযান, সেটাতেও এগোচ্ছে ভারতীয় সেনা। বান্দিপোরায় লস্করের 2 জঙ্গিকে আজকে নিকাশ করেছে। আর তার সঙ্গে কি করেছে জানেন? মনোবল ভাঙার কাজ শুরু হয়েছে। পহেলগাঁওয়ে হামলায় জড়িত সন্দেহে ওই মুজাহিদিন আসিফ শেখের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। বিজবেহরায় লস্কর জঙ্গি আদিল ঠোকারের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরপর বিস্ফোরণ, জঙ্গিদের বাড়ি নেই। এটা হয়তো সবাই ভাববেন যে এটা আর কি ব্যাপার, ওরা তো বাড়িতে ছিল না। কিন্তু বিষয়টা প্রতীকী এবং বার্তাটা জোরদার। উড়লো বাড়ি, গুড়িয়ে গেল জঙ্গি আস্তানা, ট্রালের আসিফ শেখ। বিজবেহরার আদিল ঠোকার, পহেলগাঁওয়ের হামলায় জড়িত 2 কাশ্মীরি জঙ্গি, 2 লস্কর জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা। উপত্যকা জুড়ে জঙ্গি নিধনে জোর। বন্দিপোরায় সকাল থেকে এনকাউন্টার। সেনার গুলিতে খতম লস্কর কমান্ডার আলতাফ লালি, নিকেশ আলতাফের সাগরেদও। এই পরিণতি কিন্তু প্রত্যেক জঙ্গির হতে চলেছে। গড়েও সার্জিক্যাল স্ট্রাইক প্রশাসনের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল ইসলাম। পাকিস্তানকে সমর্থন বরদাস্ত করা হবে না, চড়া সুর হিমন্তের। স্ট্রং অ্যাকশন এগেইনস্ট এভরিওয়ান who is directly or indirectly trying to support or trying to defend Pakistan. পাল্টা মারের টোটকা দিতে উপত্যকায় সেনাপ্রধান। শ্রীনগরে পৌঁছেই পরপর বৈঠকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার কি কুরুক্ষেত্র শুরু হলো? সেনাপ্রধানের পাশেই ফলকে খোদাই গীতার বাণী। পাকিস্তানকে বার্তা দিতেই কি সামনে আনা হলো তাৎপর্যপূর্ণ এই ছবি? জোর কদমে মহড়া। বৃহস্পতিবারই মিসাইল ছুড়ে হুঙ্কার দিয়েছিল INS সুরত। আকাশেও চলছে মহড়া। রাফাল মিগের গর্জনে কাঁপছে উত্তরবঙ্গের আকাশ। হাসি মারা তৈরি, বার্তা পাকিস্তানের বন্ধু চীনকেও। সিন্ধু চুক্তি স্থগিত, চিঠি দিয়ে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে ভারত। বাঙালি অফিসার সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের লেখা চিঠিতে আপাতত ইতি 65 বছরের চুক্তিতে। যেমন কথা তেমন কাজ। চন্দ্রভাগার বাগলিহর ড্যামের সব দরজা বন্ধ। 1 ফোঁটা জলও বেরোচ্ছে না চন্দ্রভাগার সালাল ড্যাম থেকে। এবার খাবে কি পাকিস্তান? এমন সময় মারবো, একটা থাপ্পড়ি এমনভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায়, বাবার নাম খগেন হয়ে যায়। দেখুন, ভারত যদি এইভাবে আর কয়েকদিন যুদ্ধের প্রস্তুতি শুধু জারি রাখে না, এইভাবে মারবো করে না, তাতেই মরে যাবে। পাকিস্তানে হার্ট অ্যাটাকে ধুম পড়ে যাবে। সমস্ত ভিডিও দেখিয়ে কোনোভাবে চাঙ্গা করা যাবে না। দেখুন, এমনিতেই তেহরিকে তালিবান আর বালুচিস্তানের ওই স্বাধীনতাকামীরা জানিয়ে রেখে দিয়েছে ভারত যে মুহূর্তে সামরিক অভিযান শুরু করবে তারাও ওই পশ্চিম দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করবে। তার মানে পাকিস্তানে এখন পশ্চিম দিকেও অস্থিরতা। পাকিস্তানকে এখন সেদিকেও নজর রাখতে হবে, সেদিকটা সামলানোর জন্য সেনা মোতায়েন করতে হবে। মানে ভারতই তো তাকে ঘিরে রয়েছে মনে হচ্ছে। তারা আমাদের বাংলাদেশকে সঙ্গে নিয়ে ঘেরার কথা ভাবছিল, এখন নিজেদের তো সামলানো মুশকিল। ভারতে ওই নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডকে সক্রিয় করা হয়েছে। তার মানে মোহাম্মদ ইউনুস আর জামাত নেতাদেরও সরবিট্রেট খাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ইউনুস খুব বড় মুখ করে নিজেকে ওই
গার্ডিয়ান অফ সি বলেছিলেন, চীনকে উত্তর পূর্বাঞ্চল দখলের প্রলোভন দেখাচ্ছিলেন। সীমান্তে পাথর ছোড়া আর গুলি ছোড়ার যে তফাৎ কতটা বাংলাদেশিরা বোঝে না। এবার তারা পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধলে কি করবে? তাদের দৌড় তো ওই সোশ্যাল মিডিয়ার যুদ্ধে। আসল যুদ্ধক্ষেত্রে কি করবে? এবং অবাক করা কাণ্ড হচ্ছে, যে পাকিস্তানকে আমরা ভাবতাম এই চিরকাল ছায়া যুদ্ধ করে এসছে এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই উৎপাতগুলো করে সন্ত্রাসবাদী পাঠিয়ে, তাদের দৌড় তো এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের নেটিজেনরা এখন অভিনন্দন বর্তমানে ধরা পড়ার ভিডিও খুব শেয়ার করছে, যেন ভারত আক্রমণে গেলে এভাবেই ধরে রেখে দেবে। আসলে তাদের হয়তো হঠাৎ করে বিরাট মনে হয়েছে ওই পাঞ্জাব সীমান্তে পূর্ণম কুমার সাউকে তারা ধরে রেখেছে, তো তাই জন্য এখন এই সব বস্তু দিয়ে তারা ভাবছে ওই একজন জওয়ানকে ধরে ফেললো, গোটা ভারতকে ধরে ফেললো। এটা ঠিক, ওই বিএসএফ জওয়ান ভারতীয় সেনানী, একজনও ভারতীয় সেনানীর গায়ে হাত পরা মানে গোটা দেশের গায়ে হাত পরা। এটা কি পাকিস্তান ভুলে গেছে? এর আগে যে অভিনন্দন বর্তমানকে ছাড়তে হয়েছিল কিভাবে, সেইটাও কি তাদের মাথার মধ্যে নেই এখন? ওই বিএসএফ জওয়ান ভুল করে পাকিস্তানের দিকে চলে গেছিলেন, আমাদেরই বাংলার ছেলে, হুগলির ডিস্টায় বাড়ি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পূর্ণমের মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং চলছে। এবং খেয়াল করে রাখবেন, এই রকমভাবে কখন যে কে কার অঞ্চলে, মানে বহু জায়গাতে তো এরকম লিখিত পরিত একদম পরিষ্কার ডিমার্কেশন নেই। ওই রকম ভৌগোলিক যে সমস্ত জায়গা সীমান্ত, সেখানে কিন্তু মাঝে মধ্যে এরকম ভুল যে কোনো দেশের হয়ে যেতে পারে। তাই সচরাচর এগুলোকে কেউ বড় করে না। এখন ওদের মনের জোর বাড়ানোর দরকার, তাই জন্যে এত বড় বড় কথা বলছে। দেখুন, অভিনন্দন বর্তমানকে ধরা আর পূর্ণমকে ধরা এক নয়। অভিনন্দন বর্তমান পাকিস্তানের F-16কে MiG-29 নিয়ে ধাওয়া করেছিলেন, গুলি করে নামিয়ে দিয়েছিলেন। তারপর অন্য এক পাক বিমানের গোলায় তার বিমান ধ্বংস হয়ে যায়। আক্রমণ করেছিলেন অভিনন্দন বর্তমান, তারপরেও তাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটা শব্দ বার করতে পারেনি। লাগাতার তিনি বলে গেছেন, আই অ্যাম নট সাপোজ টু টেল, আমার মুখ দিয়ে কিচ্ছু কথা বেরোনোর কথা নয়, কিচ্ছু বলবো না। আর তারপরে ওই বললাম, কড়া ধমকে অভিনন্দনকেও ফেরত পাঠাতে তারা মানে বাধ্য হয়েছে। সীমান্তরক্ষী পূর্ণম সাউয়ের বিষয়টা একটু আলাদা। পাকিস্তান তাকে অকারণে আটকে রেখেছে আর তাতে নিজেদের বিপদই বাড়াচ্ছে। এপারে পূর্ণমের পরিবারে দীর্ঘশ্বাস পড়লে ওপারে কারো পরিবারে আর্তনাদের বন্দোবস্ত হবে, এটা কিন্তু তারা বুঝতে পারছে। একটাও বুলেট খরচ হওয়ার আগেই পাকিস্তানের শটটা তাই ভাঙতে শুরু করেছে। কয়েকটা কূটনৈতিক পদক্ষেপের পরেই হুঙ্কার বদলে গিয়ে আর্তনাদ শোনা যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে, সে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আরও কিছু কথা বলতেই হবে আজকের দিনে, কারণ এই কথাগুলো এইবার না বললেই নয়। वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूं कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने जाती अजाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ निशान इशारा करने की कोशिश की है। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। ভারত এখনো সরকারিভাবে পাকিস্তানের ব্যাপারে কিছু বলেনি, বা যখন উনি এই কথাগুলো বলছেন তখন ভারত কিচ্ছু বলেনি। শুধু এই ঘটনাটা সামনে এসছে, আর তাতেই যিনি এইরকম কান্নাকাটি শুরু করেছেন তিনি কে জানেন? পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের দায়িত্ব এই লোকটার কাঁধে রয়েছে, নাম মোহাম্মদ ইশাক দার। তিনি কি বললেন? পহেলগাঁও হামলার সঙ্গে যারা জড়িত তারা নাকি স্বাধীনতা সংগ্রামী হলেও হতে পারে, কিন্তু এই ঘটনার সঙ্গে পাকিস্তান কোনোভাবে জড়িত নয়। প্রমাণ হাতে থাকলে ভারত দিক। কি আশ্চর্য দেখুন, পাকিস্তানের মন্ত্রী প্রমাণ চাইলেন,
আর প্রমাণ পেয়েও গেলেন। পহেলগাঁওয়ের বৈশরণে বেছে বেছে হিন্দুদের ওপর হামলার পেছনে যে পাকিস্তানের সেনাবাহিনী আছে সেটা সারা দুনিয়াকে কে বলে দিলেন জানেন? ওই বললাম, ভারত বলেনি কিচ্ছু এখনো, বলেছেন একজন পাক সেনানী, সেনাকর্তা, অবসরপ্রাপ্ত পাক সেনাকর্তা আদিল রাজা। আদিল রাজা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশেই নাকি আইএসআই পহেলগাঁও হামলার নকশা তৈরি করেছিল, আর তারপর জঙ্গিদের ফিট করে এদেশে পাঠিয়েছিল পাক গুপ্তচর সংস্থা। কাশ্মীরে ঢুকে ওই পাক জঙ্গিরা স্থানীয় স্লিপার সেলের সাহায্য নেয়, আর তারপরেই এই বৈশরণে হিন্দুদের বেছে বেছে খুন করে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী যে হামলাকে ভারতের অন্তরাত্মায় হামলা বলছেন, গোটা দেশ যার বিরুদ্ধে গর্জে উঠেছে, জাতি, ধর্ম, রাজ্য সব কিছু নির্বিশেষে, সেই হামলাবাজার কেউ নয়। পাকিস্তানের সেনা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং যার মাথা পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির নিজে। একথা কে বলছেন? আসিম মুনিরই এক প্রাক্তন সহকর্মী। পাকিস্তানের এই অবসরপ্রাপ্ত সেনাকর্তাই পাকিস্তানের সেনাপ্রধানের মুখ আর মুখোশ আলাদা করে দিচ্ছেন। সিরিয়াসলি একটা কথা ভাবছি জানেন তো, আদিকবি বাল্মীকি বেঁচে থাকলে আসিফ মুনির বিভীষণের নাম পাল্টে আদিল রাজা রাখার অনুরোধ করতেন কিনা সেটা কিন্তু ভেবে দেখার সময় এসছে। Forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. That we are two nations. We are not one nation. 1888 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান সবার প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বলেন। এই তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠনের পক্ষে আওয়াজ তোলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালের 24শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান প্রস্তাব পাশ হয়। জিন্নাহ পাকিস্তানের কায়েদে আজম। জিন্নাহ যে মতবাদে বিশ্বাসী ছিলেন, সেই বিশ্বাস যে পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে, সেটা আসিম মুনির বলেছিলেন। কিন্তু তিনি যেটা বলেননি সেটা বলে দিয়েছেন পাক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আদিল রাজা। সোশ্যাল মিডিয়ায় রাজা লিখেছেন, পাকিস্তানের সেনাপ্রধানের নির্দেশে আইএসআই কাজ করেছে, পহেলগাঁও হামলা হয়েছে পাক সেনাপ্রধানের নির্দেশে। বৈশরণে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, কিন্তু আসিম মুনিরই যে হিন্দু খুনের নেপথ্যে তা পাকিস্তানের এই অবসরপ্রাপ্ত মেজর না স্বীকার করলে সহজে কি জানা যেত? দেখুন, এই রাজার সঙ্গে আসিম মুনিরের দীর্ঘদিনের একটা বৈরি রয়েছে। তার কারণ কি জানেন? এই রাজা হচ্ছেন পাক সেনাবাহিনীর মধ্যে সেই অংশের একজন যারা বিশ্বাস করেন ভারতের সঙ্গে অকারণে শত্রুতা চালিয়ে গেলে পাকিস্তানেরই ক্ষতি, যারা মনে করেন যে দুদেশের মধ্যে শান্তি স্থাপন হওয়াটা খুব জরুরি, এবং যারা মনে করেন এই পাকিস্তানের তরফ থেকেই ক্রমাগত উস্কানির জন্য দুদেশের সম্পর্ক এত খারাপ হচ্ছে। এই ভাবনার জন্যই তো তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল করা হয়েছিল। সে দুই সেনা কর্তাকে সেই সময় কোর্ট মার্শাল করা হয়েছিল, এবং এই মুহূর্তে পাকিস্তানের সেই কোর্ট মার্শাল অনুযায়ী বিচার করা হয়েছিল সামরিক আদালতে, এবং তাতে 14 বছরের জেল দেওয়া হয়েছিল রাজাকে, আরেকজনকে দেওয়া হয়েছিল 12 বছরের জেল। কিছুই করা যায়নি, কারণ তার আগেই তারা বুঝতে পেরেছিলেন তাদের বিরুদ্ধে কীভাবে চক্রান্ত চলছে, তাই তারা দেশ ছেড়েছিলেন। এবং এই জায়গাতে দাঁড়িয়েই তারা লাগাতার, তাদের বিরুদ্ধে তখনও অভিযোগ কী ছিল? তারা পাক সেনাদের দুরভিসন্ধিগুলো প্রকাশ করে দিচ্ছেন। শান্তির জন্য যিনি কথা বলেন তার কথার সবসময় আলাদা গুরুত্ব থাকে, এবং সেটা দুষ্কৃতীদের পছন্দ না। তাই জন্যই আসিম মুনিরের দুচক্ষের বিষ ওই রাজা। আজকে তিনি গোটা ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছেন সবার সামনে, এবং পাকিস্তানের মুখ আরেকবার পুড়ে গেছে। কি জানা গেছে? জানা গেছে হামলার পরেই জানা গেছে এটা যারা হামলা চালিয়েছিল সেই জঙ্গিদের মধ্যে 2জন স্থানীয়, 2জন পাকিস্তানি, এটা তো পরিষ্কার হয়ে গেছিল। আরও কি জানা গেছিল? মোট 5 জন পাক জঙ্গি সীমান্ত পার করে এদেশে ঢুকেছিল। আর কি জানা গেছিল? পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা সংগঠন হিসেবে পরিচিত রেজিস্ট্যান্স কাশ্মীর এই ঘটনার পেছনে রয়েছে। তারপরেও যে একটু ছিল সেটা এতদিনে বোঝা গেল, কিন্তু
কাশ্মীরের মানুষ কোথাও গিয়ে বুঝতে পেরেছিলেন জানেন তো? আপনাদের গত কয়েকদিনের যে বক্তব্যগুলো দেখাচ্ছিলাম কাশ্মীরের মানুষের, তাদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ লেগেছিল। এই যে দুষ্কৃতীরা, এই সন্ত্রাসবাদীরা যারা এইভাবে খুন করেছে, তাদের এনকাউন্টারে যেন মেরে না ফেলা হয়, তাদের যেন ধরা হয় জীবিত এবং তাদের কাছ থেকে বার করা হয় কারা তাদের পেছনে রয়েছে এবং তাদের গিয়ে চরম শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন ভারতের দিকে চোখ তুলে না তাকাতে পারে। এটা কাশ্মীরের মানুষের দাবি ছিল। কিন্তু হামলার নেপথ্যে যে আসিম মুনির নিজে এবং আইএসআই আছে, সেটার জন্য ওই জঙ্গিদের ধরাটা যতটা দরকার ছিল, তার মেন কারণ তো ছিল প্রমাণটা ছিল না। ভারতের হাতে সেটা আদিল রাজা তুলে দিলেন। খেয়াল করে দেখুন, আদিল রাজা, ওই জঙ্গিদের মধ্যে দুজনের মধ্যে নামের মধ্যে আদিল রয়েছে, আর এক আদিল নিজের জীবন দিয়েছিলেন ওই জঙ্গিদের আটকাতে, হিন্দুদের বাঁচাতে। আরেক আদিল রাজা মুখোশ টেনে ছিঁড়ে দিলেন, পরিষ্কার করে দিলেন কারা এই ঘটনার পেছনে ছিলেন। তার এই স্বীকারোক্তি তো বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণ হয়ে গেল। বিশ্বের তা বড় দেশের নাকের ডগায় আদিল রাজার বক্তব্য ঝুলিয়ে ভারত যদি প্রশ্ন করে যে দেশের সেনাপ্রধান স্বয়ং হামলা ষড়যন্ত্র করছে, সেই দেশকে ভারত কিভাবে ক্ষমা করে দেবে? কেন ভারত সেই দেশের বিরুদ্ধে বদলা নেবে না? উত্তর দিতে পারবে কোনো দেশ? এরপরেও কেউ পাকিস্তানের পাশে দাঁড়াবে? মনে তো হয় না। আমার ধারণা নিজেরা যে মোক্ষম প্যাচে পড়েছে এবং নিজেদের দেশের লোকের জন্যই পড়েছে, এটা বোঝার পরেই পাকিস্তান আরও একবার আমেরিকা, রাষ্ট্রপুঞ্জ এদের হাতে পায়ে ধরাধরি শুরু করে ফেলেছে। যুদ্ধের হাত থেকে বাঁচতে খড়কুটোর মতো যাকে পারছে তাকে আঁকড়ে ধরে বলছে, তাতে ভারতকে একটু বোঝান না প্লিজ, আমাদের যেন মারধর না করে। প্রাণের ভয় যে কী জিনিস পাকিস্তান এবার টের পাচ্ছে, কারণ এমন জায়গায় আঘাতটা করা হয়েছে এবং এমন একটা সময়ে আঘাত করা হয়েছে, তার আগে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে, তার আগে ভেতরে ঢুকে বালাকোট হয়ে গেছে। সুতরাং এখন যা হবে তার পর থেকে হবে। আসিম মুনির সহ পাক সেনাবাহিনীর বহু শীর্ষকর্তাই নাকি তাদের পরিবারকে ইংল্যান্ড আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। এসব মানুষ কখন করে বলুন তো? কখন এরকম নিরাপদ আশ্রয়ে নিজের কাছের লোকজনকে পাঠিয়ে দেয়? যখন বোঝে বিপদ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এবং এই বিপদটা শুধু যে সীমান্তের ওপার থেকে নয়, সীমান্তের ভেতর থেকেও আসতে পারে, এটা পাকিস্তানের এই সমস্ত ষড়যন্ত্রীরা খুব ভালো বোঝে। কারণ দেশের মানুষও যখন বুঝবে যে এদের জন্যই তারা বিপাকে পড়ছে, তখন কি এদের ছেড়ে দেবে নাকি? পাকিস্তানের ইতিহাস তো সেটা বলে না। আর ভারতের হাত থেকে তো বাঁচতেই পারবে না। দেখুন, ৯/১১ হামলার পর প্রাণে বাঁচতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়েছিল লাদেন, কিন্তু পাকিস্তান লাদেনকে বাঁচাতে পারেনি। যারা আশ্রয় দিয়ে সেই জায়গা নিরাপত্তা দিতে পারে না, তারা বিপদে পড়লে যে দেশ ছেড়ে পালাবে তাতে আর আশ্চর্য কি? কিন্তু কোন দেশে পালাচ্ছে পাক সেনার আত্মীয়রা? সেই দুই দেশে, যে দুই দেশের জন্য গত ৩ দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদদ দিতে বাধ্য হয়েছে বলে স্বীকার করে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবার এই পরপর বক্তব্যগুলো সাজালে বুঝতে পারছেন তো কখন এই সমস্ত ভেতরের কথাগুলো বাইরে চলে আসে, যখন এটা আতঙ্ক গ্রাস করে সবাইকে। এমন একজনের ওপর পাকিস্তানের প্রতিরক্ষার ভার দিয়েছেন শাহবাজ শরীফ, বিদেশের অতিথিদের সামনে যার প্যান্ট খুলে গেছিল 2016 সালে। তখন শাহবাজের দাদা নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেই সময় পাক প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন খোয়াজা। সেদিন তার প্যান্ট খুলেছিল, এদিন খোয়াজা তার দেশকেই বেআব্রু করে দিলেন। সত্যি কথা বলতে কি, পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা, এটা খোয়াজা বিদেশি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে ভালোই করেছেন। কেন? দুটো কারণে। এক, আজ আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ এসছে, সেই ফুটেজটা পাক অধিকৃত কাশ্মীরের বলে দেখানো হচ্ছে, যেখানে দেখা গেছে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প চলছে। খোয়াজার এই স্বীকারোক্তির পর আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ফুটেজ আমাদের কাছে এসছে সেই ছবি ওই পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ট্রেনিং ক্যাম্পেরই ছবি।
এবং সেই ক্যাম্পেই জঙ্গিদের শিখিয়ে পড়িয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার কাজটা পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনী করিয়ে থাকে, মদত দেয়। আর দুই, পেহেলগাঁওতে যা হয়েছে সেটা 100% ইসলামিক সন্ত্রাস, এটা আমরা দ্বিধাহীনভাবে বলতে পারছি। কিন্তু তার মানে যারা ইসলামে বিশ্বাস করেন তারা তো সন্ত্রাসবাদী হয়ে যান না, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি কিছু দুষ্কৃতী, কিছু সন্ত্রাসবাদী ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাস করে নিজেদের গোটা সম্প্রদায়কে বিপদের মুখে ফেলে দেন। ঠিক যেরকম অনন্তনাগের 2 জঙ্গি আসিফ এবং আদিলের মতো কাশ্মীরের সমস্ত মানুষ জঙ্গি নয়, প্রতিবাদে নেমে গেছে তারা। তাই কয়েকজনের জন্য পুরো সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার পক্ষে আমরা নই। পাকিস্তানের ক্ষেত্রে যেটা সত্যি, আমাদের এখানেও সেটা সত্যি। মৌলবাদীদের এইটা জায়গাটা একটা আছে, এটা কিন্তু সবার ভেবে দেখার দরকার। এই মৌলবাদীরা যদি একটা গোটা সম্প্রদায়কে এতটা ক্ষতি করেন, তাদের গায়ে এরকমভাবে একটা দাগ লাগিয়ে দেন, তাহলে কিন্তু সমবেতভাবে তার প্রতিবাদ হওয়াটা দরকার, সেই সম্প্রদায়ের মধ্যে থেকে হওয়া দরকার। ঠিক যেরকম বাংলাদেশে এই মৌলবাদের উত্থানটা দেখে যদি বাংলাদেশের মুক্তমনারা সক্রিয় হতেন এবং প্রতিরোধ করতেন, তাহলে বাংলাদেশ এইভাবে অলমোস্ট পাকিস্তানের একটা ছায়া রাষ্ট্র হয়ে যেত না। আজ তাদের নিজেদের অবস্থাই খারাপ। তাই শুরুতেই কিন্তু সক্রিয় হয়ে এদের আটকানো দরকার। আজ সারা দেশে সমস্ত মসজিদ থেকে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে, সেটাই তো একটা ধর্মের কাছ থেকে সব সময় আকাঙ্ক্ষিত। এটাই তো আসল ধর্ম। সব ধর্ম তো মানুষের ভালো করার কথাই বলে, কিন্তু কিছু লোক তার ভুল ব্যাখ্যা করে ধর্মকে ভুলভাবে ব্যবহার করে, তাদের গোড়াতেই থামিয়ে দেওয়াটা জরুরি। আশা করা যায় আজকে তারা বার্তা পেয়েছেন, কাশ্মীর থেকে পেয়েছেন, গোটা দেশ থেকে পেয়েছেন, সমস্ত মসজিদ থেকে পেয়েছেন। কিন্তু আরও আগে এই বার্তাটা দেওয়া উচিত ছিল কিনা, এটাও কিন্তু তাদের ভেবে দেখতে হবে। ভূস্বর্গে রক্তের দাগ লেগেছে, যা কোনোদিন হয়নি তাই হয়েছে উপত্যকায়। দলে দলে পর্যটকদের মেরেছে জঙ্গিরা, ধর্ম জেনে নিয়ে হিন্দুদের মেরেছে। এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি, উপত্যকায় তো বটেই, এ দেশেও। এমন অশান্ত আবহে শান্তির বার্তা দিলেন মসজিদের ইমামরা। গোটা দেশেই কালো ব্যাজ পরে শুক্রবারের নামাজ পড়লেন মুসলিমরা। 1 মিনিটের নীরবতা পালন করা হয় কাশ্মীরের জামিয়া মসজিদে। বাংলাতেও এক দৃশ্য, আসানসোলে, বর্ধমানে, রায়গঞ্জে, আরামবাগে বা মেদিনীপুরে নামাজ জুড়ে শান্তির বার্তা, ভালো থাকার, ভালো রাখার বার্তা। কলকাতার রাজাবাজার থেকেও সেই বার্তা পৌঁছল দেশের সব প্রান্তে। ইসলাম কখনো এরকম বার্তা দেয় না যে কারো প্রাণ নাশ করা বা কারো জীবন নিয়ে সংশয় করা। এর মধ্যে বলা আছে, যদি কোনো একটা মানুষ কোনো বিনা গুনাহগার মানুষকে, যে কোনো রকম কোনো কিছুই জানে না, তাকে যদি কেউ মেরে দেয়, সে পুরো মানব জাতিকে মেরে দেয়। পহেলগাঁওয়ের হামলার নিন্দা, দোষীদের শাস্তি দাবি, বদনামের ভাগিদার কেউই হতে চাইছেন না। একই বৃন্তেই তো বাস, সহ্য হবেই বা কি করে। আমাদের কোনো মুসলমান এরকম ধরনের কাজ করতে পারে না, যেটা করেছে মুসলমানকে শুধু বদনাম করার জন্য করছে। অন্যতম ঘটনা যা ঘটলো, মুসলমানদেরকে বদনাম করার একটা চক্রান্ত। আমরা চাই না কোনো হিন্দুস্তানের উপরে কেউ আসে হামলা করুক। আমরা হিন্দুস্তানি, আমরা সবাই মিলেমিশে, হিন্দু মুসলমান শিখ চাই, আমরা সবাই ভাই ভাই। আমরা এক ভাইকে কেউ তো কষ্ট দিলে আমরা এক ভাই সহ্য করতে পারবো না। এখানেই ভারতের জয়। ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ ছিল, আছে, থাকবে। ঠিক যেরকম ধার্মিকরা, ধর্ম বিশ্বাসীরা থাকবেন, তেমনি যারা ধর্মে বিশ্বাস রাখেন না, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, সেই নাস্তিকরাও থাকবেন। আবার ঠিক একইভাবে ধর্ম বিশ্বাস করেও সংকীর্ণ মনা নন, সেই মানুষজনও থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু সংকীর্ণ মনস্কও তো থাকবে। সেই সংকীর্ণ মনস্কদের গোড়াতেই আটকে দেওয়া, সে যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, খুব জরুরি। কারণ ওই কিছু মুষ্টিমেয় সংকীর্ণ মনা মানুষই তো আলটিমেটলি এই ধর্মের মুখোশ পরে নিয়ে সেই ধর্মকে বদনাম করে।
দেখুন, আমাদের এখানে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছে তার অভাব রয়েছে আমাদের পশ্চিম আর পূর্বের প্রতিবেশীদের মধ্যে। তাই পহেলগাঁও হামলার পর যেমন আমাদের উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে সতর্ক থাকতে হচ্ছে, তেমনি পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত নিয়ে সতর্ক হতে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গি নেতা যে এদেশে এসে গোপনে বৈঠক করে গেছে এটা জানার পর, মুর্শিদাবাদে ওই হাঙ্গামার আগুন জ্বলার পর, দুজনের প্রাণ যাওয়ার পর, যখন জানা যাচ্ছে খুলনা বা যশোর থেকে এ রাজ্যে কিছু সন্দেহজনক সাংকেতিক বার্তা পাঠানো হচ্ছিল, তখন আরো বেশি সতর্ক হওয়ার দরকার আছে। ভারতের রেডিও ফ্রিকোয়েন্সিটাকে হ্যাক করে বার্তা নেওয়া হচ্ছিল বলে সন্দেহ, এবং সেই বার্তা যাতে গোয়েন্দা সংস্থাগুলোর র্যাডারে না ধরা পড়ে সেজন্য হ্যাম রেডিওর সাহায্য নেওয়া হচ্ছিল বলে শোনা যাচ্ছে। এরকমই তো সংশয়। বৈশারণ হামলাতেও তো এমন অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা। নর্মালি এতদিন যেভাবে তারা খবর দেওয়া নেওয়া করতো, নির্দেশ দেওয়া নেওয়া করতো, সেগুলো আমাদের গোয়েন্দারা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ধরে ফেলছেন। তাই জন্যেই কি তারা এমন কিছু ব্যবহার করছে যেটা সেই অর্থে অতটা আধুনিক না? এমনকি এখন তারা সেই হাতে লেখা চিঠি বা ওই পায়রার পায়ে মেসেজ পাঠানোর মতো ব্যাপার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওই দেখলেন তো ওই পহেলগাঁওয়ের জঙ্গিরা অ্যাপ ব্যবহার করেছিল, যে অ্যাপ নেটওয়ার্ক না থাকলেও কাজ করে, যে অ্যাপকে কোনোভাবে ট্র্যাক করা যায় না। পাকিস্তান আর বাংলাদেশ এই দুই দেশ থেকে সন্ত্রাসের মডিউল কিরকম যেন একই মডেলে চলছে বলে মনে হচ্ছে না? সিরিয়াসলি বলছি, পশ্চিম পূর্ব বা উত্তর সব দিকেই আমাদের প্রতিবেশী ভাগ্যটা কিন্তু জাস্ট ঈর্ষা করার মতো মশাই। পহেলগাঁও হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। এই আবহে ভারতের পূর্ব সীমান্তে হ্যাম রেডিও তরঙ্গে ধরা পড়ল রহস্যজনক কণ্ঠস্বর, সাংকেতিক কথাবার্তা এবং উর্দু ও আরবিতে সাংকেতিক আলাপচারিতা। চোরাপথে ভারতীয় হ্যাম রেডিও পরিকাঠামো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। রেডিও চালকের দাবি, বাংলাদেশের ভূখণ্ডই ওই রহস্যময় রেডিও সংকেতের উৎসস্থল, যেখানে ফোন বা ইন্টারনেট কাজ করে না। তেমন দুর্গম জায়গায় হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং কথোপকথন সম্ভব। দুর্যোগ বা বড় দুর্ঘটনায় যোগাযোগের সব মাধ্যম ভেঙে পড়লে হ্যাম রেডিও সহায় হয়, কিন্তু বিপদে পরিত্রাতা যে নেটওয়ার্ক তাকে কাজে লাগিয়ে বিপদ ঘটানোর চেষ্টা হচ্ছে বলেই আশঙ্কা। বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে, কোথায় জিনিসপত্র রাখছে, কে কখন আসবে, কার কোথায় গতিবিধি, এ সমস্ত বলছে। বাংলায় যখন বলছে, আমরা বাংলাতে যখন তাদের প্রশ্ন করছি তারা উর্দু ভাষায় কথা বলছে। উর্দু ভাষায় যখন একটু প্রশ্ন করলে পরে তারা অন্য ভাষাতে পরিবর্তন করছে। সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এরা কি এবং কিছু কোড ব্যবহার করছে যেগুলি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টা রেকর্ড করি, ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকে জানাই। নাশকতার আশঙ্কায় ঘুম ছুটেছে হ্যাম রেডিও অপারেটরদের। কারা ফ্রিকোয়েন্সি হ্যাক করে বেআইনি কাজ চালাচ্ছে? অন্ধকারে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও সংস্থা ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে যে কেউ কোথা থেকে সেই সিগন্যালের উৎস জানতে পারলাম। সিগন্যালের উৎস বাংলাদেশের দিক থেকে আসছে। এরপর বাংলাদেশে হ্যাম রেডিও অপারেটরদের সাথে আমরা যোগাযোগ করার পর তারা বিষয়টাকে নিশ্চিত করেন, কিন্তু এটা হ্যাম রেডিও অপারেটর না, এটাও তারা নিশ্চিত করেন। ওই ভূখণ্ড থেকে এই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অম্বরীশ সহ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের অন্য সদস্যদের রহস্যজনক কথোপকথনের উপরে নজর রাখতে বলা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তও শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে মন্ত্রকের তরফ থেকে এখনও অবধি এ বিষয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা কি বলছেন? তারা জানাচ্ছেন, আপাতত তারা রিপিটার বন্ধ করে দিয়েছেন, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পর মার্চ মাসেও বাংলাদেশে বসে ভারতীয় রিপিটার ব্যবহার করে, অর্থাৎ ভারতীয় রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে রহস্যজনক কথাবার্তা চলছিল। আর সেই কথাবার্তা এ রাজ্যে তো বটেই, দেশের জন্য খুব একটা নিরাপদ যে নয় তা তো এখন রেডিও অপারেটররা নিজেরাই বুঝতে পারছেন। ভাবুন তো, চুরি আটকাতে আপনি দরজায় ছিটকিনি দিলেন, কিন্তু সেই ছিটকিনি আপনার ঘরের ভেতর থেকে যদি কেউ খুলে দেয়, চোরকে ঘরে ঢুকিয়ে দেয়, তাহলে কি করবেন? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো বারবার বলছে বাংলাদেশ থেকে সীমান্ত পার করে আসা অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়ের অভাব হচ্ছে না এদেশে। মুর্শিদাবাদ বা মালদার কোনো সীমান্তবর্তী গ্রামে স্থানীয় মানুষজনের সাহায্যে গোপন বৈঠক করে যাচ্ছে ওপারের মৌলবাদীরা।
যে বাংলাদেশি মৌলবাদীরা এখন পাকিস্তানের হাতের পুতুল। তারা যেরকম নিজেদের দেশেও দাপিয়ে বেড়াচ্ছে, তেমনি এই দেশের পরিবেশও তো বিষিয়ে দিতে চাইছে। কিন্তু আমাদের দেশে কি আলো কমে আসছে, নাকি এই দুঃসময়েও ক্রমে আলো আসছে? সারা দেশ এতদিন আদিল হোসেনের কথা জেনে গেছে, একমাত্র মুসলিম যাকে বৈশরণে খুন করেছিল জঙ্গিরা। বলা ভালো, খুন করতে বাধ্য হয়েছিল, তার কারণ ওই সন্ত্রাসবাদীদের সাথে পর্যটকদের মাঝখানে ঢাল হয়ে দাঁড়াতে গেছিল ঘোড়ার সহিস আদেল, ট্যুর গাইডের কাজ করতেন। সেদিন হামলার সময় জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে নিতে গেছিলেন, তাই তাকে মরতে হয়েছিল। ভেবে দেখুন, আদিল সেদিন যাদের বাঁচাতে গেছিলেন তারা হিন্দু, কাশ্মীরের মেহমান, অতিথি। সেই অতিথিদের বাঁচিয়ে এতদিন আড়ালেই ছিলেন আব্দুল মজিদ, আরও একজন মুসলিম। বৈশরণে ঠিক যেখানে জঙ্গিরা দাঁড়িয়ে গুলি চালিয়েছিল, সেই উপত্যকার অন্য ঢালে আব্দুলের একটা ছোট্ট বাড়ি। ভেড়া চড়িয়ে দিন চলে আব্দুলের। 22 এপ্রিল হানার পর এই আব্দুলি জঙ্গিদের চোখ এড়িয়ে সম্পূর্ণ অন্য পথ দিয়ে বহু পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে গেছিলেন। আজ আব্দুলের বাড়িতে গেছিলেন TV9-এর প্রতিনিধি। কি দেখলেন? তার থেকেও বড় কথা, কি শুনলেন? আব্দুলের মেয়ে ল কলেজের ছাত্রী, নাম মমতাজ। জঙ্গি হানার পর থেকে কলেজ বন্ধ। মমতাজ বলছেন তার উকিল হওয়ার স্বপ্ন সফল করতে হলে কাশ্মীরকে শান্ত হতে হবে, শান্তিতে ভরসা রাখতে হবে। বৈশরণ তখন সত্যিই মৃত্যু উপত্যকা, আর সেই মৃত্যু উপত্যকায় দেবদূত আব্দুল মজিদ আওয়ান। আব্দুল গড়পড়তা কাশ্মীরি, টিকালো নাক, চওড়া কপাল, কিশোরের দানায় ছিটকে যাওয়া রোদের মতো গায়ের রং। আব্দুল মজিদ থাকেন বৈশরণে, ঠিক যেখানে জঙ্গি হানা হয়েছে সেই উপত্যকায় ওঠার রাস্তার একদম উল্টো দিকে জঙ্গল ঘেঁষে আব্দুলের বাড়ি। বাড়ি না বলে কুঁড়ে ঘর বলাই ভালো। সেই বাড়ির সামনে পৌঁছতে গেলে পায়ে হেঁটে এগোনো ছাড়া উপায় নেই। অগত্যা হাঁটতে শুরু করলেন জ্যোতির্ময় কর্মকার এবং রাহুল সিং, TV9 বাংলার রিপোর্টার এবং ক্যামেরা পার্সন। পথে যেতে যেতেই চোখে পড়ল পাথরের খাঁজে খাঁজে কাদা, আর কাদায় আটকে থাকা জুতো চপ্পল। বুঝতে অসুবিধে হলো না, কদিন আগেই এই পথ দিয়ে পড়ি মরি করে দৌড়েছেন কিছু মানুষ, যাদের পথ দেখিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন আব্দুল মজিদ আওয়ান। काफी लोगों को यहाँ से हमने उठाया है, जहाँ बाजू पकड़ा है, यहाँ कीचड़ से निकाल रहा है, क्योंकि वो नंगे पाँव भाग रहे थे ना। कहीं जूता कीचड़ में फंस गया तो फंस गया, किसी ने निकाला नहीं। इन आदमी को यहाँ चांद लेडीज को, बच्चों को, हम भी यहाँ पर बच्चे थे, उन्होंने घसीट घसाट कर हम लेके गए नीचे। যখন বৈশরণে গুলি চলতে শুরু করে তখন আচমকা মানুষজনের হুড়োহুড়ি চোখে পড়ে। পর্যটকদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বিপন্ন করে এগিয়ে আসেন আব্দুল। मैं ये 25 साल हो गए, कम से कम 25 साल से हमने कुछ नहीं देखा इधर। आप इधर रहते हो? हम अभी रहते हैं इधर, कुछ नहीं देखा। 25টা বছর বৈশরণ উপত্যকার এক পাশে পাহাড়ি ঢালে পাইনের জঙ্গল ঘেঁষে থাকেন আব্দুল মজিদ। মেয়ে মমতাজ পড়েন ল কলেজে। বৈশরণে জঙ্গি হামলার পর থেকে মমতাজ ঘরবন্দি। थोड़ा डर लग रहा है? हाँ, अभी तो लग रहा है बहुत ज्यादा। अभी डर लग रहा है? स्कूल कॉलेज सब कुछ बंद हो गए। अच्छा, हाँ जी। कब खुलेगा कोई पता नहीं? नहीं, पता नहीं अभी। কাশ্মীরি কন্যার ভয় করছে, ভয়। রক্ত দেখা, প্রাণ বাঁচাতে ছুটোছুটি করা মানুষকে দেখা। মমতাজ বলছেন কাশ্মীরে শান্তি আসুক। शांति तो रहना चाहिए कश्मीर में। तो ये लोग क्या कर रहे हैं इधर? ये तो कश्मीर को बिगाड़ रहा है ना? हाँ जी, ये कश्मीर को बिगाड़ रहे हैं। आप क्या बनना चाहते हो? हम तो वकील बनना चाहते हैं। आप वकील बनना चाहते हो? अच्छा, बेस्ट ऑफ लक हमारे तरफ से। ओके, थैंक यू। বড় হয়ে উকিল হতে চান মমতাজ। মমতাজের স্বপ্ন সফল হোক, একথা বলে ফেরার পথ ধরলেন TV9 বাংলার প্রতিনিধিরা। পিছনে পড়ে রইল বৈশরণের কাদামাখা পথ, পাথরের টিলা, পাইনের বন, আর ওই হারিয়ে যাওয়া জুতোরা। সে পথে শান্তি আসবে কবে? অপেক্ষায় আছেন আব্দুল আর মমতাজ, অপেক্ষায় আছে কাশ্মীর। আমরা একসাথে ততটাই শক্তিশালী যতটা দুর্বল আমরা একা একা। বিখ্যাত এই কথাটা কার জানেন? JK রাউলিং, হ্যারি পটারের স্রষ্টা। 1990 সাল হবে হয়তো, ম্যানচেস্টার থেকে ট্রেনে চড়ে লন্ডন যাচ্ছিলেন রাউলিং। ভিড়ে গাদাগাদি অবস্থা। দীর্ঘ ট্রেন যাত্রার সময় হ্যারি পটারের কাহিনী মাথায় এসেছিল তাই। আর এর পরেরটা ইতিহাস। ওই ট্রেনের ভিড়ে ইতিহাস তৈরি হয়েছিল। কিন্তু
সব ভিড়ে তো রাউলিং থাকেন না, তাই সব ভিড়ে কাহিনীও রচিত হয় না। কিন্তু কিছু কিছু কাহিনীকে ভেস্তে দেওয়ার প্লটও কিন্তু ওই ভিড়ে মিশেই তৈরি হয়ে যায়। ঠিক যেরকম হয়েছে ওই এসএসসি ভবনের সামনে। ভিড় তো ছিল বেশ কয়েকদিন ধরে, গত কয়েকদিন ধরেই তো ভিড় ছিল, ওই চাকরিহারাদের ভিড়। গতকাল থেকে কিন্তু ভিড়টা আচমকা বেড়ে গেল। বিকেলের পর থেকেই ভিড়টা বাড়ছিল ওই আচার্য ভবনের সামনে। এতদিন চিহ্নিত যোগ্য চাকরিহারারা অবস্থান চালাচ্ছিলেন, কাল বিকেলের পর থেকে অযোগ্যরাও বসে পড়ল অবস্থানে। কেন? তাদের তো সুপ্রিম কোর্ট গোড়াতেই বাতিল করে দিয়েছে, এবং তাদের জন্যেই তো এত কাণ্ড, এত লোক চাকরিহারা। তারপরে তারা কোন সাহস ওখানে গিয়ে বসলো? কেন? উত্তরটা মিলল আজ। চিহ্নিত যোগ্যরা অবস্থান তুলে নিলেন। ঘাট হয়েছে, কারণ ততক্ষণে মারধরও খেয়ে গেছেন যোগ্যরা। সারা রাত দুপক্ষের মধ্যে অশান্তি চলেছে। ভিড় আর বিশৃঙ্খলায় শেষমেশ আন্দোলনটাই স্থগিত হয়ে গেল। সরকার কি এটাই চাইছিল? দেখুন, কোন সরকারই বা নিজেদের বিরুদ্ধে আন্দোলন চায়? আমাদের শুধু দুটো প্রশ্ন, খুব সিম্পল, সাধারণ প্রশ্ন। অবস্থান করতে চাইলে পুলিশের অনুমতি লাগে। চিহ্নিত যোগ্যরা নিশ্চয়ই সেই অনুমতি নিয়েই অবস্থান করছিল। সারাক্ষণ পুলিশ মোতায়েন থাকলেও তাই কোনো বলপ্রয়োগ করতে হয়নি। এবার আরেকটা পক্ষ বসে পড়ল। কিভাবে বসলো? কে তাদের অনুমতি দিল? পুলিশের অনুমতি ছিল না ছিল না, নাকি কারোর নির্দেশ ছিল? দেখুন, জটায়ু ফেলুদার কাছ থেকে পারমিশন নিয়ে প্রশ্ন করতেন। আমরাও পারমিশন নিয়ে আরেকটা প্রশ্ন করছি। ব্যারিকেডের এক পারে যোগ্য আর এক পারে অযোগ্য, একদম টিপটপ ব্যবস্থাটা কারা করে দিল? এই নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা করে দিয়েই কি আন্দোলন গোটানোর ব্যবস্থাটা পাকা করে দেওয়া হলো? যখন যোগ্য আর অযোগ্যদের ঝামেলা চলছিল, তখন গ্যালারিতে বসে কারা হাততালি দিচ্ছিল বলুন তো? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।